প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসে চলে এসেছি। তার মানে বুঝতেই পারছো আমি সুস্থ আছি, তাই না? থ্যাংক ইউ শামসুজ্জোয়া ইবনে আজিজ, নাফিজা তাসনিম। আমরা একটু ওয়েট করি ভাইয়া, প্রতিদিন যে কাজটা করি আর কি সবার জন্য। শামসুজ্জোয়া ইবনে আজিজ, মনিরা তামান্না, শারমিন সুলতানা তানিয়া, সাদিয়া আফরিন, কামরুন্নেসা কান্তা, নাফিজা তাসনিম, মোহাম্মদ আশিক, নিশাত তাসনিম নেহা, তুলি মণ্ডল, মনিরা তামান্না, নাদিম মাহমুদ, সুবর্ণা খাতুন, মোহাম্মদ আশিক, সৌরভ চৌধুরী, তৌফিক ওমর নাফিজ, থ্যাংক ইউ ভাইয়া, এসপি দাস, ইসরাত জাহান, নাফিস সাদিক, মহুয়া সরকার, সৌরভ চৌধুরী। ভালো আছি ভাইয়া। নাফিস সাদিক, আমি ভালো আছি ভাই, তোমরা নিশ্চয়ই ভালো আছো। মাস্তুরা খাতুন, জাবের আল মাহমুদ, নূরে আফসানা, মোহাম্মদ শফিউল্লাহ, ইশাত জাহান মুক্তি, মুক্তাসিন সাজিদ আহমেদ আরিয়ান, মাসুদ রানা, অপূর্ব প্রামাণিক, মেহরাব অপি, অর্পা জামান, জাকিয়া মেহেরিন, শাহরিয়ার শাওন, তানজিল হাসান রহিন, তমালিকা সরকার, ফরহাদ হোসেন, তুলি মণ্ডল, তানিয়া খাতুন, জসিম উদ্দিন, তারেক রহমান শামীম। ওকে, মোটামুটি আমাদের 1 মিনিট হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করতে পারি। ওকে, একটু বয়াটা সেট করি ভাইয়া, তারপরে একটু দেখি যে কি অবস্থা। এখন সাউন্ডটা কেমন একটু কমেন্টে জানাও তো ভাইয়া আমাকে, যে এখন সাউন্ডটা আসলে কেমন। প্লিজ একটু তোমরা আমাকে কমেন্টে জানাও যে বয়া লাগানোর পর সাউন্ড বোঝা যাচ্ছে কিনা। কেমন একটু কমেন্টে জানাও তো ভাইয়া আমাকে। ওকে, সাউন্ড ঠিক আছে। একটু বলি ভাইয়া, তোমরা কি একটা ব্যাপার খেয়াল করছো যে আমাদের গ্রুপে যখন মেম্বার আরও কম ছিল তখন কিন্তু ক্লাসের উপস্থিতি অনেক ভালো ছিল। হ্যাঁ, এখন গ্রুপ মেম্বার বেশি কিন্তু ক্লাসের উপস্থিতি কম। এইটা অবশ্য শুধুমাত্র তোমাদের গ্রুপে তা না, সব গ্রুপেই ক্লাসের উপস্থিতি এখন কমে গেছে এবং স্টুডেন্ট বলো, টিচার বলো, সব কিছু একটা একঘেয়েমিতে আছে আর কি। হয়তো অনলাইন ক্লাস করতে করতে তোমার একদম টায়ার্ড, শেষের দিকে চলে এসছে, এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে আমাদের যে অধ্যায়টা ভাই এখন চলছে এটা থিওরিটিক্যাল অধ্যায়। তো অনলাইন ক্লাসে রিয়াকশান, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো যত ভালো বোঝানো যায় বা যত ভালো বোঝা যায়, আসলে থিওরিটিক্যাল জিনিসগুলো কিন্তু ততটা ভালো বোঝানো অনেকটাই কঠিন। ওকে, হয়তো তোমরা অনেকেই তো এই কাজটা করছো, আগের ক্লাসগুলো দেখছো না, আর আগের ক্লাসগুলো দেখছো না জন্য পরের ক্লাসটা তুমি অবশ্যই বুঝতে পারবে না, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস সম্পর্কিত, যেহেতু থিওরি। সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, সুবর্ণা খাতুন, সাউন্ড ঠিক আছে ভাই। তোমার ফোনটা প্রয়োজনে একটু রিস্টার্ট দিয়ে বা গ্রুপ থেকে বের হয়ে আবার গ্রুপে প্রবেশ করো, তাহলে তুমি শুনতে পাবা। আচ্ছা, যেটা বলছিলাম, তোমরা হয়তো আগের ক্লাসগুলো দেখছো না, পরের ক্লাসগুলো তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না, ফলে ক্লাসগুলো লাইভ ক্লাস আর করছো না, সবসময় ডিউ ক্লাসগুলো হয়তো করছো। এই সব কারণেই কিন্তু এটা হতে পারে। বাট কিছু স্টুডেন্ট তোমরা নিজেরাও গ্রুপে দেখবা যারা প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকে এবং তারা কিন্তু আলটিমেটলি ঠিকই আমার সাথে সাথে শেষ করছে। যারা হয়তো অনেকে আছো যারা অনলাইনে শুধু ক্লাস করছো, তাদের তো অনলাইনে শেষ হবে, আর যারা অফলাইনে পরবর্তীতে আবার শুরু করবা আমার সঙ্গে, আমি তো অফলাইনে আবার প্রথম থেকেই পড়াবো তোমরা জানো, তখন কিন্তু তারা সুবিধাটা ভোগ করবে আর কি। ওকে, তো এটা মাথায় রাখবা ভাইয়া, যে আমি একটা কথা প্রায় বলি যে সবসময় লাইফে ভালো কিছু, সুন্দর কিছু করতে গেলে কিন্তু তা আমার কমফোর্ট জোন থেকে তোমাকে বের হতে হবে। কমফোর্ট জোন মানে বুঝতে পারছো, এই যে শীতের সকাল, শীতের রাত, মনে হয় যেন সবসময় শুয়ে থাকি, ঘুমে থাকি। ধরো তোমার 8টায় একটা খুব জরুরি কাজ আছে, ইচ্ছে হয় না যে 8টায় ঘুম থেকে উঠি, বা অনেকের তো 11টায় ক্লাস, তখনও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। কিন্তু এই যে কমফোর্ট জোন, এই যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছো, তুমি খুব কমফোর্ট ফিল করছো লেপের মধ্যে বা কম্বলের মধ্যে থাকতে,
যদি ভালো কিছু করতে চাও জীবনে, যদি গোছাইতে চাও, তাহলে ওই কমফোর্ট জোন থেকে, অর্থাৎ ওই গরম লেফ বা গরম কম্বলের মধ্যে থেকে তোমাকে বের হতে হবে। সবাই এই জিনিসটা পারে না, এই মনের বিরুদ্ধে জিহাদ করতে সবাই পারে না, কেউ কেউ পারে, লাইফে তারা কিন্তু ডেভেলপ করে। অর্থাৎ মাথায় রাখবা যে আমরা আমাদের ভালো না করার অনেকটাই কারণ হচ্ছে আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারি না। অর্থাৎ যে জায়গাতে আমি আসি, আমরা ফিল করি যে জায়গাটাতে খুব ভালো আছে, খুব সুন্দর আছে, আমি এখান থেকে আর উঠতে চাই না, এখান থেকে যেতে চাই না। এটাও একটা বড় কারণ কিন্তু ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ, অনন্যা আনান ঠিক বলেছ ভাইয়া, ঠিক আছে, যে লাইফ ক্লাসগুলো না করলে পরে আর মাসুদ ফজর নামাজের অভ্যাস করতে। হ্যাঁ ঠিক বলেছো ভাই, কি কথা বুঝতে পেরেছো ভাই? এই জন্য চেষ্টা করবা, যেমন আমার সেকেন্ড ইয়ার জানো, আর মোটামুটি সামনের মাসের হয়তো ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারের অনলাইন কোর্সটা শেষ হয়ে যাবে। তারপর অফলাইন যখন শুরু করব তখন হয়তো আবার প্রথম থেকে পড়াবো, কিন্তু আলটিমেটলি এর মধ্যে কিছু স্টুডেন্ট কিন্তু দেখো যারা আমার সঙ্গে সঙ্গে সেকেন্ড পেপারটা শেষ করে ফেলেছে, এবং অনেকেই যে পড়ালেখা করছে, অনেকে যে পড়ছে, তার প্রমাণ তোমরা দেখবা যে ক্লাস করার পর অনেকেই কিন্তু গ্রুপে কিন্তু এগুলো আবার ক্লাস লেকচারগুলো সুন্দর করে ক্লাস লেকচারগুলো পোস্ট দেয়। তার মানে কি, তারা অনেকেই ভালো করে ক্লাসগুলো করছে। ওকে, থ্যাংক ইউ। অনেকক্ষণ কথা বললাম, তোমাদের টাইম নষ্ট হলো, আমরা আজকে শুরু করছি। ওকে, আমরা আজকে যেটা শুরু করব দেখো ভাইয়া, সেইটা হলো তোমরা এর আগে দেখেছ যে রাসায়নিক বন্ধন মেনলি 4 প্রকার, তাই না? রাসায়নিক বন্ধন মেনলি 4 প্রকার: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। তোমরা 2-1 গ্রুপে পোস্ট দিয়েছ যে সমযোজী বন্ধন আর সন্নিবেশ বন্ধনটা তুমি কি করে বুঝবা? পার্থক্য হচ্ছে ভাই, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, এই যে নাইট্রোজেনের বহিস্থ স্তরে 7, তাই না? নাইট্রোজেনের 1s2 2s2 2px1 2py1 2pz1, কোনো পরমাণুর বহিস্থ স্তরে যে অযুগ্ম যে বিজোড় ইলেকট্রনগুলো থাকে, সেটা আরেকটা পরমাণুর বিজোড়ের সাথে যুক্ত হয়ে জোড় গঠন করে এবং সমযোজী বন্ধন গঠিত হয়। এই যে নাইট্রোজেনের 3টা অযুগ্ম ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। তো নাইট্রোজেনের আরও একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তো অরবিটাল ফাঁকা আছে, এরকম কোনো অণু, পরমাণু বা আয়ন যদি এটা সংস্পর্শে আসে, তাহলে এই একজোড়া ইলেকট্রন সে তাকে দিতে পারে। দিলে কি হবে? আচ্ছা, ইলেকট্রনটা আমি এখানে লিখছি। দিলে এই যে দেখো, যেমন আমরা দেখেছিলাম, এই যে প্রোটন, এর তো কোনো ইলেকট্রন নাই, কিন্তু এই দুটা মুক্তজোড় ইলেকট্রন দ্বারা এর সাথে সে বন্ধনে আবদ্ধ হতে পারে। কিভাবে? এই যে এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হলো, এই যে একজোড়া ইলেকট্রন, সেটা শুধুমাত্র কিন্তু নাইট্রোজেনই সরবরাহ করছে, এই কিন্তু কোনো ইলেকট্রন সরবরাহ করছে না, শুধুমাত্র বন্ধনে অংশ নিচ্ছে। এই ধরনের বন্ধনকে বলি আমরা সন্নিবেশ বন্ধন, যেটা আমরা জটিল আয়ন তৈরির ক্ষেত্রে দেখেছি। তাহলে মাথায় রাখবা যে সমযোজী বন্ধন গঠনে ইলেকট্রন জোড়া যদি একটা বন্ধন তৈরি করতে গেলে 1 জোড়া ইলেকট্রন লাগে, মানে 2টা ইলেকট্রন লাগে। তো সমযোজী বন্ধনে আবদ্ধ রাফিউল বাসার শাওন ভাই, আমার সমস্যা হচ্ছে যে আমি কোন বই পড়ব, আপনারটা না হাজারি স্যারের বইটা? আমি বলি, আমি তোমাদেরকে যে বইটা দিয়েছি এইটা হচ্ছে নিউক্লিয়াসের মতো, অর্থাৎ সবগুলা বইয়ের সমান। এটাকে আমি প্রতিদিনই বলি, আমি যা পড়াচ্ছি বইয়ে যা আছে এইটা পড়লেই মোটামুটি আনাফ, বাট বইগুলো পড়বা জানার জন্য বেশ ভালো কথা, সব তার মনে রাখতে পারবা না, ঠিক আছে? কোনটা পড়বা এটা কোনো বিষয় না ভাই, তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে পড়াই যাচ্ছে তোমাদের। ওকে, তুমি যে কোনো বই থেকেই পড়তে পারো। ওকে, তাহলে ক্লিয়ার? যেমন আমরা জটিল আয়নের ক্ষেত্রে দেখি, তাহলে মাথায় থাকে যেন যে একটা সমযোজী বন্ধন তৈরি করতে গেলে 2টা ইলেকট্রন লাগে। এই 2টা ইলেকট্রন যদি একটা পরমাণু সরবরাহ করে জোড় তৈরি করে, অর্থাৎ উভয় পরমাণু শেয়ার করে যে বন্ধন, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আর একটা পরমাণু যদি ইলেকট্রন সরবরাহ করে আর উভয় জন যদি শেয়ার করে, তাহলে সেটা সন্নিবেশ বন্ধন। ওকে, ওকে, আমি আরেকটু দেখে নিই যে তোমরা আর কি গ্রুপে পোস্টগুলা দিয়েছ। আচ্ছা, এটা প্রশ্ন করেছিলাম মাইশা ইসলাম। ওকে, হ্যাঁ, সাদিয়া আফরিন বলছো ভাইয়া কপার প্লাস কি স্থায়ী? হ্যাঁ, কপার প্লাসও একটা স্থায়ী আয়ন, এবং এটা ডায়াম্যাগনেটিক, যেহেতু ডি অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন নাই। ওকে,
ভাইয়া এই লাইনগুলো বুঝতে পারছি না। ফারজানা ইয়াসমিন পিপি, দেখো ভাইয়া এই যে পিপি যখন দেখো পিপি ওভারল্যাপিং করে যখন সিগমা বন্ড তৈরি করবে, খেয়াল করো এই যে বেশি সবচেয়ে বেশি পরিমাণ জায়গা কিন্তু ওভারল্যাপিং করছে, অর্থাৎ ইলেকট্রনগুলো যে কোনো একদিকে থাকে, ফলে বেশি পরিমাণ ইলেকট্রন মানে বেশি ঘনত্ব সম্পন্ন ইলেকট্রনগুলো কিন্তু ওভারল্যাপিং করে এই পিপি সিগমা বন্ধনটা তৈরি করে, তাই এটা সবচেয়ে শক্তিশালী। আর এসপি এর ক্ষেত্রে দেখো ইলেকট্রন কিন্তু সুষমভাবে বিস্তৃত, এবং দেখো এ যে পরিমাণ ইলেকট্রন ওভারল্যাপিং হচ্ছে এর কিন্তু সেই পরিমাণ হচ্ছে না, তাই এসপি বন্ধনটা পিপি এর চেয়ে কিছুটা দুর্বল। আর এস এর ক্ষেত্রে ইলেকট্রন যেহেতু সুষমভাবে বিস্তৃত থাকে, তাহলে অল্প পরিমাণ ইলেকট্রন ওভারল্যাপিং করে সিগমা বন্ধনটা তৈরি হয়, তাই এপি পিপি এসপি এবং এস এস এর মধ্যে পিপিটা সবচেয়ে শক্তিশালী সিগমা বন্ধন গঠন করে। ওকে, আচ্ছা, আয়রন পেন্টা কার্বনিলের সংকরণ একজন করতে বলেছ আমাকে, তাই তো? দেখো তো আয়রন পেন্টা কার্বনিল, এখানে আয়রনের জারণ মান হচ্ছে 0 0। হ্যাঁ, বন্ধনী ক্রম শারমিন সুলতানা তানিয়া আরো পরে আছে। আরে ভাই, আমি যেগুলো পড়াচ্ছি রুমে তোমরা এগুলো পড়ো না, আমি কি বন্ধনী ক্রম পড়িয়েছি তোমরাই বলো নাও, আমি যেগুলো পড়াচ্ছি তোমরা শুধুমাত্র সেগুলো পড়ো। ওকে, আমি সাদিয়া আফরিন, আমি কপার ধাতু অবস্থায়, সাদিয়া আমি ধাতু অবস্থায় বলেছিলাম প্যারাম্যাগনেটিক, বা তুমি যদি চার্জ উল্লেখ করে বলো যে এই আয়নটা কি হবে, তাহলে এ ডায়াম্যাগনেটিক হবে, কারণ এর ডি অরবিটালে কোনো কি, ঠিক আছে, এইটার কোনো তাওশিক আহমেদ সিয়াম, আমরা এমসিকিউ সলভগুলোতে যাবো ভাইয়া, ঠিক আছে? এমসিকিউর উপর আলাদা এক্সট্রা একটা ক্লাসই নিব শুধু তোমাদের প্রবলেম সলভের উপর, কেন এর আগে আমরা 2 নম্বর অধ্যায় করেছিলাম না, ওরকম একটা ক্লাসই নিব আমি, ঠিক আছে? তো তখন আমরা এটা আলোচনা করবো ভাইয়া ওই এমসিকিউ গুলো। তাহলে দেখো তোমরা এই যে কপার প্লাসটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। নিলয় কুমার তনি, আয়া আমি 2 আওয়ার আগে 2টা পোস্ট করেছি, বাট আপনি অ্যাপ্রুভ করেননি, হয়তো লেট করে। আচ্ছা, আমি বলি ভাই, আমি কি 24 ঘন্টা, তোমরা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো ভাই, আমি কি 24 ঘন্টা তোমাদের ফোন নিয়ে বসে থাকবো বলো? তোমরা 2 ঘন্টা আগে, আমাকে তো 1 ঘন্টা আগে রুমে ঘুমতে করে ফ্রেশ ট্রেশ হয়ে আসতে হয়, তাই না? তো আমি 2 ঘন্টা আগে তোমরা আসলে আমি তোমাদের পোস্টটা দেখবো কখন, অ্যাপ্রুভ করবো করে। আমি তোমাদের বলেছি সবসময় ক্লাসের আগের দিন তোমরা সবসময় যদি কোনো প্রবলেম থাকে আগের দিন তোমরা সেটা পোস্ট করবা, ঠিক আছে? একটু আমিও মানুষ, সেই হিসাবে একটু চিন্তা করো ভাইয়া। আর এমসিকিউ ক্লাস আমি আলাদাভাবে নিব, তখন তোমরা ওটা প্রবলেমগুলো দেখাবা। ওকে, তাহলে আয়রন 26, তাই তো? 3d6 4s2, এইটা হলো ইলেকট্রন বিন্যাস, এটা হলো 3d 1 2 3 4 5, এইটা হলো 4s, এইটা হলো 4p, এইটা হলো 4d। ওকে, এইটা হলো আমাদের এবার ইলেকট্রন বিন্যাস। যেহেতু কার্বনিল আছে, আমরা জানি সায়ানাইড এবং কার্বনিলেরা খুবই সক্রিয় লিগেন্ড, ফলে প্রথম থেকে কি করবে, জোড়ায় জোড়ায় যাবে 3d, এই যে 6টা চলে গেল। এবার এস এরটা কি এসে যাবে না, ওটাও এখানে যাবে, কারণ আমরা কি বলেছি যে কার্বনিল এবং সায়ানাইড যদি উপস্থিত থাকে তাহলে প্রথম থেকেই জোড়ায় জোড়ায় প্রবেশ করবে, অর্থাৎ অভ্যন্তরীণ অরবিটাল সম্পূর্ণ পূর্ণ না করে পরের অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে না। তাহলে 5টা লিগেন্ড 1 2 3 4 5, তাহলে সংকরণ কি হবে, DsP3। আর DsP3 সংকরণ হলে তো তার জ্যামিতিক গঠন হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। ওকে, এইটাই ক্লিয়ার? আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমি কি বলছি তোমাদের, যে অবশ্যই ভাইয়া তোমরা যদি কোনো প্রবলেম থাকে সেটা আগের দিন গ্রুপে পোস্ট দিবা, কারণ তুমি ক্লাস শুরু হবে তার 1 ঘন্টা আগে পোস্ট দিবা। আমি তো ভাই সারাদিন, আর তোমরা তো একটা গ্রুপ না আমার, তোমরা আসো, সেকেন্ড ইয়ার আছে, মেডিকেল অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, সবার জিনিসগুলো আমাকে দেখতে হয়। ওকে, অনলাইন ক্লাসে যদি উভয়ের সঙ্গে বিষয়গুলো নিয়ে কোঅপারেট না করি তাহলে কখনো তুমি ভালো সাপোর্ট পাবা না। ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখেছি, আমরা এখন নতুন টপিক শুরু করলাম। প্রবলেম থাকলে গ্রুপে পোস্ট দিবা, আর এমসিকিউ প্রবলেম যেগুলো থাকবে সেগুলো দাগায় রাখো, দাগায় রেখে দাও। অধ্যায় শেষ হয়ে গেলে পুরো অধ্যায়ের উপর একদিন আমরা, যেটা আমরা ফার্স্ট পেপার প্রথম আগের অধ্যায় দ্বিতীয় অধ্যায় করেছিলাম, এটা আমি প্রত্যেক অধ্যায় করি,
শেষ ক্লাসটা আমরা শুধুমাত্র এমসিকিউর উপর, অর্থাৎ যার যে এমসিকিউ প্রবলেম থাকবে তোমরা আগের দিন গ্রুপে পোস্ট দিবা, সেদিন আমরা সেটা সলভ করব। ওকে, তাহলে আমি নতুন টপিক শুরু করছি। যে আমরা দেখেছিলাম রাসায়নিক বন্ধন মেনলি 4 প্রকার: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, আর হচ্ছে ধাতব বন্ধন। সিগমা বন্ধন, পাই বন্ধন, হাইব্রিডাইজেশন, এগুলো আসলে রাসায়নিক বন্ধনের কোনো প্রকারভেদ নয়, এগুলো হচ্ছে সমযোজী বন্ধনের 3টা রূপ, তাই না? সিগমা বন্ধন, পাই বন্ধন, হাইব্রিডাইজেশন। এবং মোটামুটি বেশ ভালোভাবে আমরা টপিকসগুলো পড়েছি। এরপর আমরা যখন প্রবলেম সলভ করব, যে দু একটা প্রবলেম তোমাদের আছে সেটাও সলভ হয়ে যাবে। এখন আমরা চলে যাব আন্ত আণবিক আকর্ষণ রূপ। আণবিক আকর্ষণের রূপ। আণবিক আকর্ষণের রূপ হচ্ছে 3টা ভাইয়া, বুঝছো? একটা হলো ডাইপোল আকর্ষণ। আণবিক আকর্ষণের রূপ হলো 3টি। একটি হলো ডাইপোল আকর্ষণ, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ, আর 3 নাম্বার হচ্ছে হাইড্রোজেন বন্ধন। নাম যদিও বন্ধন, কিন্তু হাইড্রোজেন বন্ধনকে কিন্তু রাসায়নিক বন্ধনের প্রকারভেদের মধ্যে ফেলা হয় না। এটা আণবিক আকর্ষণেরই একটা রূপ। ডাইপোল আকর্ষণ, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ, হাইড্রোজেন বন্ধন। তো মাথায় রেখো ভাইয়া যে সময় কাউকে ক্ষমা করে না, এটা সব সময় মনে রাখবা। সময়ের কাছে কোনো এক্সকিউজ নাই। ইভেন তুমি ধরো অসুস্থ থাকার কারণে 1 সপ্তাহ পড়ালেখা করতে পারলা না, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পর তুমি যদি কাউকে বলো সরি আসলে অসুস্থতার জন্য আমি 1 সপ্তাহ পড়তে পারলাম না, সাব্বির এই কথা কেউ শুনবে? সময় কারো কোনো এক্সকিউজ শোনে না। সময় তোমাকে বলবে যে 1 সপ্তাহ তুমি পড়লা না, এখন ওভারটাইম কাজ করে, ওভারটাইম পড়ালেখা করে এই 1 সপ্তাহ তুমি পুষিয়ে দাও। তো এই যে আমি সেকেন্ড ইয়ারে গতকালকে একটা ক্লাস হলো সেকেন্ড পেপারের, যে ওই যে বাস্তব গ্যাস মানে আদর্শ গ্যাস, বাস্তবের যে গ্যাসগুলো আছে কেউ আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে না, তোমরা এটা বুঝবা না, এখন শুধু একটু শোনো। তো বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। তো কে বেশি বিচ্যুতি প্রদর্শন করে, কে কম করে, সেগুলোর উপর কিন্তু ওই অণুগুলোর উপর কিন্তু এই বলগুলার কিন্তু একটা প্রভাব আছে। যারা ফার্স্ট ইয়ারে ভালো করে পড়ে নাই তারা কিন্তু বিষয়টা স্পষ্টভাবে বুঝতেও পারে নাই। তো এটা মাথায় রাখবা, পড়ালেখা একটার সাথে আরেকটা সম্পর্কিত। তো যাক, আণবিক আকর্ষণের রূপ আমরা কয়টা বললাম ভাইয়া? অনন্যা আনার গ্রুপের মডারেটর দিলে তোমরা আরো ক্ষতিগ্রস্ত বা, তখন দেখবে যে ওই সব একসেপ্টেন্স করে ফেলবে, হয়তো আমার দেখাও হবে না। আর আমি অন্তত তোমাদের ওগুলো অ্যাপ্রুভ করার সময় জিনিসগুলো ভালো করে দেখে নিই, এবং এই যেভাবে আজকে তোমাদের ক্লাসে সলভ দিলাম এইভাবে ভাই সলভ দিব। হ্যাঁ, আমি তো বললাম অফলাইনে যখন পরীক্ষা হয় খাতাগুলো আমি নিজে দেখি, প্রশ্নগুলো নিজে করি, তোমাদের যে বইগুলো দিছে যে প্রশ্নগুলো করে নিজে আমি কম্পোজ করি, তবু কার কাছ থেকে এগুলো করে নিই না ভাই। আমি গুণগত মানে কখনো আপোষ করতে পারি না। ওকে, একটু পরিশ্রম হয় তারপরেও আর কি। তো যাক, দেখো আণবিক আকর্ষণের রূপ হলো 3টা: ডাইপোল আকর্ষণ, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ, আর একটা হলো হাইড্রোজেন বন্ধন। ওকে, তাহলে আমরা শুরু করছি। এই 3টা টপিকস খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে আসো ডাইপোল আকর্ষণ। তো আমরা একসঙ্গে বলতে পারি এইভাবে, মানে সংক্ষেপে, যদি ক নাম্বার প্রশ্নে কখনো দেয় যে ডাইপোল আকর্ষণ কি বা ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ কি, তখন তো তোমাদেরকে বলতে হবে, তাই না? পোলার সমযোজী অনুসমূহের মধ্যে যে আকর্ষণ, পোলার সমযোজী অনুসমূহের মাঝে যে আকর্ষণ, পোলার সমযোজী অনুসমূহের মধ্যে যে আকর্ষণ, তাকে বলা হয় ডাইপোল আকর্ষণ। ডাইপোল আকর্ষণ।
ডাইপোল ডাইপোল আকর্ষণ, পোলার সমযোজী। রাসায়নিক বন্ধন শুরুর প্রথম দিকের টপিকসগুলো একটু খেয়াল করে দেখো ভাইয়া। ও শামসুজ্জাহ ইবনে আজিজ আন্তঃআণবিক আকর্ষণ বলকে কেন ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলেছে? আসলে এগুলো বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে বলেছে, বুঝছো। ভ্যান ডার ওয়ালস বল এক প্রকার আন্তঃআণবিক আকর্ষণ। আমি যেটা বলছি, যেভাবে বলছি এটা তোমাদের বুঝতে সবচেয়ে সহজ ভাইয়া। শামসুজ্জাহ ইবনে আজিজ আমি দেখেছি ভাইয়া অনেক বই এটা অনেকভাবেই আছে, যে কারণ ভ্যান ডার ওয়ালস বলো তো এক প্রকার আন্তঃআণবিক আকর্ষণ বলে, ঠিকই আছে। তো সমযোজী বন্ধন, সিগমা বন্ধনে তো সমযোজী বন্ধন, পাই বন্ধন তো সমযোজী বন্ধন, এই কারণে বলেছে, অসুবিধা নাই, ঠিকই আছে শামসুজ্জাহ ইবনে আজিজ, ঠিক আছে। তো যাক, পোলার সমযোজী অনুসরণের মধ্যে যে আকর্ষণ তাকে আমরা বলি ডাইপোল ডাইপোল আকর্ষণ। যেমন মনে করো HCl ভাইয়া, HCl, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? তোমরা জানো এটা নিশ্চয়, আমি যখন শুরু করেছিলাম এই রাসায়নিক বন্ধন তার প্রথম দিকে বলেছিলাম যে সমযোজী বন্ধন আবদ্ধ দুটা পরমাণুর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হয়, সেটা কত 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়, তাহলে তারা পোলার হয়। এরকম পোলার সমযোজী অণুগুলা যখন পাশাপাশি থাকে, স্বাভাবিক, এই যে দেখো তো ভাইয়া, এরকম পোলার সমযোজী অণুগুলা যখন পাশাপাশি থাকে, খুব সহজ কথা। তাহলে এই পজিটিভ আর এই নেগেটিভ একটা আকর্ষণ অনুভব করবে না, এই পজিটিভ আর এই নেগেটিভ একটা আকর্ষণ অনুভব করবে না। এই যে ডাই মানে দুই, পোল মানে মেরু, দুটার মেরুর মধ্যে যে আকর্ষণ, এই ধরনের আকর্ষণ বলকেই বলি আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ। সহজ কথা, এই যে ধরো সমযোজী বন্ধনে আবদ্ধ, তোমরা জানো একটা সমযোজী বন্ধন করতে গেলে দুটা ইলেকট্রন লাগে। এই ইলেকট্রন দুটা পরমাণু নিউক্লিয়াসের মাঝেই পরিব্যাপ্ত হয়, তাই তো। তো এদের মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে বন্ধন ইলেকট্রন কিছুটা তার দিকে টেনে নেয়, ফলে সে হয় আংশিক ঋণাত্মক আর এটা হয় আংশিক ধনাত্মক। ফলে ওই অণুটার মধ্যে একটা ডাইপোল তৈরি হয়। ডাইপোল, ডাই মানে দুই, পোল মানে মেরু, যেটাকে আমরা ওই যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বলেছিলাম, অর্থাৎ আয়নিক ক্যারেক্টার লাভ করে। এই যে দেখো, এরকম আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ এর একটা আকর্ষণ অনুভব করবে কিনা, আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ একটা আকর্ষণ অনুভব করবে কিনা, এই ধরনের আকর্ষণকেই বলি আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ। মানে দুটা পোল আর দুটা পোলের মধ্যে যে আকর্ষণ, এই ধরনের আকর্ষণকে বলি আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ। প্লিজ একটু আমাকে কমেন্টে জানাও যে ডাইপোল ডাইপোল আকর্ষণ জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা। জাস্ট খুব সহজ কথা, যে সমযোজী, তোমরা জানো যে একটা সমযোজী বন্ধন করতে গেলে দুটা ইলেকট্রন লাগে। তো এই দুটা ইলেকট্রন তো দুটা পরমাণুর মাঝেই পরিব্যাপ্ত হয়। তো দুটার মধ্যে যদি কারো তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে, তোমরা দুই বন্ধু মিলে মনে করে ব্যবসা করছো, যে একটু বেশি চালাক সে কি করবে বলো দেখি, একটু বেশি লাভ করার চেষ্টা করবে, ফলে ইলেকট্রনটা কি করবে, তার দিকে কিছুটা চলে যাবে। ফলে এই যে আকর্ষণ, এইটাকে বলি আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ। হ্যাঁ এসপি দাস, এগুলো আমি বলেছি ভাই, তোমরা যদি এগুলো নিয়ে মাথা ঘামাও তাহলে কিন্তু পড়তে পারবে না। আমি কিন্তু বলেছি, ক্লাসটা করে দেখো, রাসায়নিক বন্ধন যখন শুরু করি যে দুইটা পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7, কোনো কোনো বইয়ে আছে 1.9। আমি তোমাদের কনসেপ্ট বুকে 1.7 বলেছি, এই জন্য তোমাদেরকে একটা এমসিকিউ প্রশ্নও দেখিয়েছিলাম আমি, কুয়েট 9-10 একটা এমসিকিউ এসেছিল, কোনটি সঠিক নয়, সেখানে দেখবা এই 1.7 দিয়েছে মান। তো যেহেতু প্রশ্নে তো 1.7 দিয়েছে, তাই আমি 1.7 দিয়েছি। কোনো বই 1.7 আছে, কোনো বই 1.9 আছে, কিচ্ছু করার নাই, দুটাই জেনে রাখবা, কোনটা দেয় কে জানে, এটা আমি বলেছিলাম। এখন এই কথাগুলো নিয়েই করলে তো তোমার ডিস্টার্ব ফিল করবা ক্লাসে। ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছ। এই হলো, এটাও একটা আন্তঃআণবিক আকর্ষণ, ভ্যান ডার ওয়ালসও একটা আন্তঃআণবিক আকর্ষণ। এইটা হলো আমাদের আন্তঃআণবিক আকর্ষণের একটা রূপ, ডাইপোল ডাইপোল আকর্ষণ। এবার আসি আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ জিনিসটা কি। ভ্যান ডার ওয়ালস অপোলার সমযোজী অনুসমূহের মধ্যে যে আকর্ষণ, অপোলার সমযোজী অনুসমূহের মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। ভ্যান ডার ওয়ালস, এই যে ভ্যান ডার ওয়ালস কেন বলা হয় ভাইয়া জানো? বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস নামে একজন বিজ্ঞানী, তিনি এই অপোলার সমযোজী অনুসমূহের মধ্যে এই আকর্ষণ বলটা যে আছে উনি প্রথম খেয়াল করেছেন, তাই ওনার নাম অনুসারে এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ।
ওকে, যদি তোমাদের কখনো ক নাম্বার প্রশ্নে দেয় যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ কি, তোমরা লিখবা যে অপোলার সমযোজী অনুসরণের মধ্যে যে আকর্ষণ তাকেই বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। ক্লিয়ার কি ভাইয়া? ক্লিয়ার ভাইয়া তোমরা? যে অপোলার সমযোজী অনুসরণের মধ্যে যে আকর্ষণ তাকে বলি, পোলার সমযোজী অনুসরণের মধ্যে যে আকর্ষণ তাকে বলি আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ, আর অপোলার সমযোজী অনুসরণের মধ্যে যে আকর্ষণ তাকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। ক্লিয়ার এই সংজ্ঞাটুকু তোমরা? এবার দেখো এটা কি বললাম আমরা, যে ভ্যান ডার ওয়ালস উনি এই বলটা প্রথম খেয়াল করেছেন যে অপোলার সমযোজী অনুসরণের মধ্যে এই আকর্ষণ বলটা আছে, তাই উনি এটা নাম দিয়েছেন, ওনার নাম অনুসারে এটাকে বলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। যেমন মৌলিক অণু নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, দেখো তো ভাইয়া এই যে নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে যখন যুক্ত হবে এদের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ যে বন্ধন ইলেকট্রনটা থাকবে দুটাই তো নাইট্রোজেন, তাই না? দুটাই তো ভাই নাইট্রোজেন, কোনটার দিক অধিক পরিমাণ থাকবে? এটা আসলে দুটার মাঝে সমানভাবে পরিব্যাপ্ত হয়। এইরকম যে মৌলিক অণুগুলো আছে, আবার যৌগিক অণু মনে করো ভাইয়া মিথেন, তারপর মনে করো এই যে ইথেন, তারপর ধরো প্রোপেন, এরকম যৌগিক অণুগুলোর মধ্যেও এই আকর্ষণ বলটা থাকে। কিভাবে আমি সেটা বলছি তোমাদের। তারপর নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যেও এই বলগুলো আছে, আর্গন, নিয়ন, তারপর ধরো ক্রিপ্টন। এই যে অপোলার সমযোজী অণু, আর তোমরা তো জানো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো সবসময় পরমাণু রূপে থাকে, এদের মধ্যেও এই আকর্ষণ বলটা থাকে, তাই এগুলোকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। ওকে, ওকে তাহলে ক্লিয়ার ভাই? তাহলে আমরা কি বললাম, পোলার সমযোজী অনুসরণের মধ্যে যে আকর্ষণ তাকে বলি আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ, আর অপোলার সমযোজী অনুসরণের মধ্যে যে আকর্ষণ তাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। এইটা কি হয় দেখো ভাইয়া, মনে করো ধরে নাও এই যে এইটা একটা পরমাণু, ইলেকট্রনগুলো মনে করো সমানভাবে পরিব্যাপ্ত হয়। ওকে, সমানভাবে ভাইয়া এরকম পরিব্যাপ্ত হয়। ওকে, তো দেখো সমানভাবে পরিব্যাপ্ত হয়। পরিব্যাপ্ত হওয়ার সময় মনে করো সাধারণত খেয়াল রাখবা তোমরা। আচ্ছা আগে আমি একটু বলে নিই, তারপরেই পার্থক্যটা বলছি। যে সাধারণত তোমরা দেখবা যে অপোলার সমযোজী, আচ্ছা আমরা আগে একটু বেনজিনের উদাহরণটা দেই ভাই, সুবিধা হবে তোমাদের। গত ক্লাস আমরা বলেছি ইলেকট্রন ডিলোকালাইজেশন। ইলেকট্রন ডিলোকালাইজেশন জিনিসটা কি, কোনো সমযোজী কোনো অণুর মধ্যে যদি পাই ইলেকট্রনগুলো থাকে ওই অণুর মধ্যে সমানভাবে পরিব্যাপ্ত হয়, এরকম পরিব্যাপ্ত হয়। হওয়ার সময় যদি কোনো একটা মুহূর্তে দেখা যায় যে সমানভাবে পরিব্যাপ্ত হওয়ার সময় হতে পারে ভাইয়া যে এইটা একটা পরমাণুর ইলেকট্রনগুলো সমানভাবে পরিব্যাপ্ত হচ্ছে, ধরো এই যে, আচ্ছা এই যে দেখো ভাইয়া এখানে সমানভাবে পরিব্যাপ্ত হতে হতে এমন তো হইতে পারে দেখা যাচ্ছে আবর্তন হতে হতে কোন একটা মুহূর্তে ভাইয়া এই যে ধরো কোন একটা মুহূর্তে ইলেকট্রনগুলো একদিকে চলে আসলো, খুব ক্ষণস্থায়ী ইলেকট্রনগুলো একদিকে হয় না। শোনো তোমরা করবা কি, দেখবা যে ছোটবেলা করতে না যে ওপেন টু বাইস্কোপ ঘুরতে দেখা যাচ্ছে কোন একটা মুহূর্তে সব ছেলেমেয়েগুলো এক জায়গায় চলে গেছে, ফলে ওই জায়গায় ইলেকট্রন ঘনত্বটা কি হবে, বেশি হবে, ফলে অপর অংশ কি হবে, ইলেকট্রন ঘনত্ব কিছুটা কমে যাবে। এগুলোকে তখন ওই অণুর মধ্যে কি হবে জানো, একটা ক্ষণস্থায়ী ডাইপোলার সৃষ্টি হয়। কি হয় বললাম ভাই আমরা, ওই মুহূর্তে ওই অণুটার মধ্যে একটা ক্ষণস্থায়ী ডাইপোলের সৃষ্টি হয়। আমি আবারও বলছি, ধরো কোনো পরমাণুর মধ্যে আমরা জানি ধরো ইলেকট্রনগুলো কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো আবর্তন করতে করতে এমনটা হতে পারে যে কোনো একটা মুহূর্তে ইলেকট্রন এক অংশের তুলনায় আরেক অংশে বেশি হয়ে গেল, তখন কি হবে এই অংশটা নেগেটিভ আর এই অংশটা তখন কি হবে পজিটিভ
হয়ে যাবে। ঠিক আরেকটাও এরকম হতে পারে, মনে করো ভাইয়া এই যে ধরো এটার একটা পজিটিভ, এইটাতে কি হলো নেগেটিভ, তখন এই যে এই পজিটিভ আর এই নেগেটিভের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকেই বলি আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। আমি খুব সহজেই বলছি, অপোলার সমযোজী অণু যেগুলো, সেগুলোর মধ্যে তো ভাই ইলেকট্রনগুলো আর যে কোনো একদিকে স্থানান্তরিত হয় তা তো না, সুষমভাবে পরিব্যাপ্ত হয়। সুষমভাবে পরিবর্তন হওয়ার সময় যদি এমন হয় যে কোনো একটা মুহূর্তে এক অংশে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে গেছে, ফলে আরেক অংশে ইলেকট্রন ঘনত্ব কি থাকবে, কম থাকবে, ফলে ওই অণুর পরমাণুগুলোর মধ্যে একটা ক্ষণস্থায়ী ডাইপোলের তৈরি হবে, অর্থাৎ এক অংশ পজিটিভ চার্জ হয়ে যাবে, আরেক অংশ হবে নেগেটিভ। তাহলে আরেকটা পরমাণুর পজিটিভ আর নেগেটিভ এদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে, কারণ এটা ক্ষণস্থায়ী, কিছু করবে আবার ওটা চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের আকর্ষণকেই বলে থাকি আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। এই ধরনের আকর্ষণকেই বলি আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। ও ভাইয়া, নিষ্ক্রিয় গ্যাসে তো একটা পরমাণু রূপে থাকে। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসগুলো একটা পরমাণু রূপে থাকে, আর ওই পরমাণুটা ওই রকমের একই নিষ্ক্রিয় গ্যাসের তো একটা পরমাণু, কিন্তু অসংখ্য একটা জায়গায় তো যখন নিষ্ক্রিয় গ্যাসটা তুমি রাখো তো অসংখ্য পরমাণু তো ওই জায়গাতে থাকে আসলে। ওকে, তাহলে ক্লিয়ার কিনা ভাই বলো তোমরা একটু। ক্লিয়ার ভাই? তাহলে আমি আবারও বলছি, আচ্ছা ওই নিষ্ক্রিয় গ্যাসটা নিয়ে বলছি ভাই, দাঁড়াও। তাহলে আমরা কি বললাম একটু দেখে নিই সংজ্ঞাটা। অপোলার সমযোজী অনুসমূহের মধ্যে যে আকর্ষণ, তাকেই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলা হয়। এই বলটা কেন তৈরি হচ্ছে আমরা দেখলাম, যে অপোলার সমযোজী অণু যারা, ইলেকট্রন তো তাদের যে কোনো একদিকে স্থানান্তরিত হয় না, পুরো অণুটার মধ্যে ইলেকট্রনটা সঞ্চারণ হয়। হওয়ার সময় যদি কোনো একটা মুহূর্তে এক অংশের তুলনায় আরেক অংশে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যায়, ফলে যে অংশে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে সেইটা নেগেটিভ চার্জ যুক্ত হবে, আর অপর অংশে কি হবে পজিটিভ চার্জ। এটা ক্ষণস্থায়ী, একটু পর আবার চেঞ্জ হয়ে যাবে, ফলে ওই অণুর মধ্যে একটা সাময়িক ডাইপোলের তৈরি হয়। তখন এই নেগেটিভ প্রান্ত আরেকটা অণুর পজিটিভ প্রান্তকে কি করবে, আকর্ষণ করবে, খুবই ক্ষণস্থায়ী আকর্ষণটা। এইটাকেই বলি আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। এখন এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ। ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ কিরকম শোনো, ধরো একটা ক্ষেত্রে একটা পোলার অণু আছে, একটা পোলার অণু, এই অণুটা পোলার আর এই অণুটা মনে করো অপোলার। ভালো করে খেয়াল করো, এই অণুটা পোলার আর এই অণুটা হলো অপোলার। এখন মনে করো, দেখো ভাইয়া এই যে এখন মনে করো এই অংশে ইলেকট্রন ঘনত্ব কি আছে, কম আছে, ফলে এ কি করবে ভাইয়া বলো তো, এর যদি ইলেকট্রন ঘনত্ব কম আছে, এই অপোলার অণুর ইলেকট্রনটা ধরে সে তখন তার দিকে টান দেবে, ফলে এই অণুটা অপোলার থাকলেও এর আকর্ষণের কারণে এই ইলেকট্রনগুলো একদিকে স্থানান্তরিত হয়ে যাবে, ফলে ওই অংশটা হবে কিছুটা নেগেটিভ, এই অংশ আবার হবে পজিটিভ। সেম ঘটনা এখানেও ঘটবে। ধরো এই একটা অপোলার অংশ, এই যে এইখানে একটা কি আছে ভাই বলো তো, পোলার অণু আছে, এ তখন কি করবে, এইটা ধরো পোলার, এ তখন ইলেকট্রনটা ধরে তার দিকে টান দেবে, ফলে ইলেকট্রন দিকে চলে যাবে, এটা হবে পজিটিভ। তাহলে এইটা পোলার ছিল আর এইটা ছিল অপোলার, তার মানে এই ডাইপোলের কারণে, এর দুটা পোলের কারণে আরেকটা অপোলার অণুর মধ্যে এই যে আকর্ষণ বলটা কাজ করছে, এইটাকে বলি আমরা ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ। কি বলি, ডাইপোল আবিষ্ট ডাইপোল, মানে এই ডাইপোল ছিল না কিন্তু এর আবেশ প্রক্রিয়ায় আবেশিত হয়ে এখানে ডাইপোলে পরিণত হলো, এইটাকে বলি আমরা ডাইপোল আবিষ্ট ডাইপোল। এটাও ভ্যান ডার ওয়ালস বলেরই একটা রূপ, ডাইপোল আবিষ্ট ডাইপোল। এইটুকু ক্লিয়ার কিনা বল, আমি নিষ্ক্রিয় গ্যাসে আসবো একটু পরে, এইটুকু ক্লিয়ার কিনা? ভাইয়া শুধু কি হাইড্রোকার্বন যৌগতেই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ? না ভাইয়া, হাইড্রোকার্বন অণুগুলা সাধারণত অপোলার হয়ে থাকে, এই কারণে আমি হাইড্রোকার্বন দিলাম। যত ধরনের অপোলার অণুগুলো থাকবে, যৌগিক অণু থাকবে, সবার মধ্যেই এই ভ্যান ডার ওয়ালস বলটা কার্যকর হবে। ওকে, হ্যাঁ, ক্ষণস্থায়ী ডাইপোল আকর্ষণই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। থ্যাংক ইউ, কে জিজ্ঞেস করছে এটা, ক্ষণস্থায়ী। ওকে, ক্লিয়ার কি? থ্যাংক ইউ।
তাহলে আমরা কি দেখলাম, একটা পোলার অণুর পাশে যদি একটা অপোলার অণু থাকে তখন কি হবে, পোলার অণুর আকর্ষণে ওই অপোলার অণুটাও পোলারিত হয়ে যাবে ক্ষণস্থায়ীভাবে, তখন এই যে আকর্ষণ বলটা কাজ করবে এইটাকে বলি আমরা ডাইপোল, কারণ এটা ডাইপোল ছিল, আবিষ্ট ডাইপোল আকর্ষণ, ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ, এটাও ভ্যান ডার ওয়ালসের একটা রূপ। ওকে, হ্যাঁ লিখতে হবে তো ভাই, ওই যে লিখে দিলাম ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ। তাহলে ক্লিয়ার ভাই, আমি এটা প্রথম থেকে আবার রিভিউ করবো, সমস্যা না, এটা ইম্পর্টেন্ট। এইবার শোনো, বিজ্ঞানী লন্ডন প্রথমে ব্যাপারটা খেয়াল করেন নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে। কার মধ্যে বললাম ভাইয়া, নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে মেনলি এটা বেশি কার্যকর হয় এবং দ্বিপরমাণুক যে মৌলিক অণুগুলো আছে তাদের ক্ষেত্রে এটা কার্যকর হয় সাধারণত। সেইটা হলো কি, আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ, এটাও ভ্যান ডার ওয়ালস বলার রূপ। আবিষ্ট ডাইপোল আকর্ষণ, আবিষ্ট ডাইপোল আকর্ষণ। অর্থাৎ নাম শুনে বুঝতেছো না ভাইয়া তোমরা, আগেরটা কি ছিল, ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ, মানে একটা ডাইপোলের প্রভাবে আরেকটা কি হলো ভাই বলো দেখি, অপোলার অণুটার মধ্যে ক্ষণস্থায়ী ডাইপোলের সৃষ্টি হলো। আর এখানে কি লিখেছি আমি, আবিষ্ট ডাইপোল আকর্ষণ, এইটা আবিষ্কার করেছে লন্ডন, তার নাম অনুসারে এটাকে লন্ডন বলও বলা হয়। আবিষ্ট ডাইপোল আকর্ষণকেই কিন্তু বলা হয় ভাইয়া লন্ডন বল। সেইটা হচ্ছে এই লন্ডন প্রথমে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বিষয়টা খেয়াল করে, সেইটা হলো ধরো নিষ্ক্রিয় গ্যাস হোক বা এই যে দ্বিপরমাণু যে মৌলিক গ্যাসগুলো আছে তাদের ক্ষেত্রে একটু আগে যেটা বললাম ভাইয়া, যে দেখা যাচ্ছে যে এই যে একটা অণু বা নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে পরমাণু ইলেকট্রনগুলো আবর্তন হতে হতে কোনো একটা মুহূর্তে এই যে এই অংশে মনে করো ভাইয়া, এই অংশে ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়ে গেল, ফলে এইটা নেগেটিভ এইটা পজিটিভ হলো। তাহলে খেয়াল করো সেম ভাবে পাশের আরেকটারও এটাই ঘটনাটা ঘটলো, সেটা দেখা যাচ্ছে যে এইখানে পজিটিভ এইদিকে নেগেটিভ। দেখো এর আবেশ প্রক্রিয়ায় আমরা আরেকটু ভালো উদাহরণ দিতে পারি, একটু প্লিজ দাঁড়াও ভাইয়া, আরেকটু ভালো উদাহরণ দিতে পারি, দাঁড়াও। সেটা হলো এই যে ধরো একটা পরমাণু নিউক্লিয়াস ভাইয়া, বুঝছো, এই যে একটা পরমাণু নিউক্লিয়াস, ওকে, এই যে তোমরা আগে দেখেছো যে এর নিউক্লিয়াসকে বিকর্ষণ করে, এর ইলেকট্রনকে বিকর্ষণ করে, এর নিউক্লিয়াস এর ইলেকট্রনকে আকর্ষণ করে, এই ইলেকট্রন এই নিউক্লিয়াসকে আকর্ষণ করে, ঠিক কিনা? এই আকর্ষণ বিকর্ষণ করতে করতে মনে করো ভাইয়া, এই যে দুইটা পরমাণু যখন কাছাকাছি চলে আসবে, এই যে যখন কাছাকাছি আসবে দেখা যাচ্ছে যে এর আবেশ প্রক্রিয়ায় অর্থাৎ এর নিউক্লিয়াসের আকর্ষণে ওর ইলেকট্রন আর এর নিউক্লিয়াস আকর্ষণে এর ইলেকট্রন কিছুটা কি হয় জানো, এই যে ধরো ইলেকট্রনটা এই দিকে চলে গেল, এইটা নেগেটিভ এইটা পজিটিভ, আরেকটার মনে করো পাশের অণুর ইলেকট্রনটা চলে গেল, এইটা পজিটিভ, অর্থাৎ এই নেগেটিভ এই পজিটিভ, এই অর্থাৎ এর আবেশ প্রক্রিয়ায় এখানে ডাইপোলার তৈরি হলো, এর আবেশ প্রক্রিয়ায় এই পরমাণুতে ডাইপোলার তৈরি হলো। এই ধরনের আকর্ষণগুলোকে বলি আমরা আবিষ্ট ডাইপোল। কি বুঝতে পারছো যে এর আকর্ষণে ওটাতে কিছু ডাইপোল তৈরি হলো আর এর আকর্ষণে এই পরমাণুতে কিছু ডাইপোলের তৈরি হলো। এই ধরনের আকর্ষণগুলোকেই বলি আমরা আবিষ্ট ডাইপোল। ওকে, সাধারণত নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলোর মধ্যে এই আকর্ষণটা বেশি পরিলক্ষিত হয়। ওকে, তাহলে আমরা কি দেখলাম, প্রথম থেকে একবার একটু রিভিউ করে নিই যে অপোলার সমযোজী অনুসমূহের মধ্যে যে আকর্ষণ তাকে আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলি। এটা কিভাবে তৈরি হয়, যে অপোলার সমযোজী অণুগুলোর মধ্যে ইলেকট্রন তো যে কোনো একটা পরমাণু দিকে যায় না, কারণ যেহেতু সেটা অপোলার, ইলেকট্রনটা দুইটা পরমাণু নিউক্লিয়াসের মাঝেই পরিব্যাপ্ত হয়। হতে হতে কোনো একটা মুহূর্তে যদি ইলেকট্রন এক অংশের তুলনায় আরেক অংশে বেশি হয়ে যায়, ফলে ওইটা নেগেটিভ এবং আরেক অংশ পজিটিভ হয়, অর্থাৎ ওই অণুটার মধ্যে একটা ক্ষণস্থায়ী ডাইপোলের তৈরি হয়। তো এই যে ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হওয়ার কারণে এই ডাইপোলগুলো পরস্পরের মধ্যে আকর্ষণ অনুভব করে, এই আকর্ষণটাকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ, যেটা অবশ্যই ডাইপোল আকর্ষণের চেয়ে দুর্বল। তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি এই যে মৌলিক অণুগুলোর মধ্যে এটা হতে পারে, কিছু যৌগিক গ্যাসও আছে যাদের মধ্যে এটা হতে পারে অপোলার, নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে হতে পারে।
এবং আমরা দেখলাম এটা দুই প্রকার, একটা হলো ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ, আর একটা হলো আবিষ্ট ডাইপোল আকর্ষণ। সাধারণত যদি কোনো সিস্টেমের মধ্যে একটা অণু ডাইপোল মানে একটা পোলার অণু থাকে, তবে তার আকর্ষণে ওই অণুটার মধ্যে এরকম যতগুলো ওই সিস্টেমের মধ্যে যতগুলো অণু থাকবে সবগুলোর মধ্যে একটা ডাইপোল তৈরি হবে ওই পোলার অণুর আকর্ষণে। এগুলোকে বলি আমরা আবিষ্ট ডাইপোল উদাহরণ। এটা যে কোনো অণুর মধ্যে এটা হতে পারে, নির্দিষ্ট কোনো উদাহরণ নাই। আর আবিষ্ট ডাইপোল কাকে বলি? যে একটা পরমাণু বা অণুর আকর্ষণে যদি আরেকটা পরমাণু এবং তার আকর্ষণে আরেকটাতে এই ডাইপোলের তৈরি হয়, তাহলে এই ধরনের আকর্ষণগুলোকে বলি আমরা আবিষ্ট ডাইপোল আকর্ষণ। এটা আবিষ্কার করেছেন মেনলি লন্ডন, তার নাম অনুসারে এইটাকে আমরা লন্ডন বল বলে থাকি। কি লিখছো ভাইয়া ফিমা? ভাইয়া ভ্যান ডার ওয়ালস তো ক্ষণস্থায়ী, তাহলে ক্ষমস্থায়ী কি সমুদ্র আয়নিক বৈশিষ্ট্য লাভ করে নাকি? না না ভাই, এটা তো আকর্ষণ বল, এটা কোনো বৈশিষ্ট্য না। মাথায় রাখবা এগুলো জাস্ট একটা আকর্ষণ বল। বন্ধনের চেয়ে মান অনেক দুর্বল। ডাইপোল আকর্ষণের চেয়ে অনেক কম। যত বেশি পোলার হবে অণুগুলো তাদের শক্তির মান তত বেশি হবে, সহজ কথা, এটা মনে রাখবা। ওকে, তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সাধারণত এই আবিষ্ট ডাইপোল। আচ্ছা তোমরা একটু বলো তো আমাকে, অণুর আকার যত বাড়বে ভ্যান ডার ওয়ালস বলের মান তত বাড়বে। মাথায় রাখবা, আমি বুঝাই দিচ্ছি কেন। অণুর আকার বৃদ্ধির সাথে ভ্যান ডার ওয়ালস বলের মান বাড়ে। তাহলে মাথায় রাখবা তোমরা, অণুর আকার বৃদ্ধির সাথে ভ্যান ডার ওয়ালস বলের মান বাড়ে। সরুচিতা ভাই, থ্যাংক ইউ। অণুর আকার বৃদ্ধির সাথে ভ্যান ডার ওয়ালস বলের মান বাড়ে। একটু লিখে নাও কথাটা, অণুর আকার বৃদ্ধির সাথে ভ্যান ডার ওয়ালস বলের মান বাড়ে। সবসময় মনে রাখবা, অণু যত বেশি পোলার তাদের বন্ধনটা তত শক্তিশালী, আকর্ষণ তত বেশি শক্তিশালী। আমার মনে হয় তোমাদের লেখা হয়ে গেছে, তাই না? অণুর আকার বৃদ্ধির সাথে ভ্যান ডার ওয়ালস বলের মান বাড়ে। কেন দেখো, এটা তো প্রায় দিয়েছে ভাই, জানো এই যে এই জিনিসটা আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, এদের স্ফুটনাঙ্কের ক্রম বা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম। যেহেতু আয়োডিনের আকার সবচেয়ে বড়, তাই এইটা হবে এদের ক্রম। কেন ভাই জানো? অণুর আকার বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডার ওয়ালস বলের মান বাড়ার প্রধান কারণ হচ্ছে, তোমরা দুই একজন একটু নিজেরা কি বলতে পারবা কেন? আচ্ছা যাক, দেখো মনে করো ভাই, অণুর আকার যত বাড়বে তাকে সেখানে স্বাভাবিক ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের চেয়ে ব্রোমিনের চেয়ে আয়োডিনের ইলেকট্রন সংখ্যা বেশি। আবার আকার বড় হওয়ার কারণে বস্তু স্তরের প্রতি এর আকর্ষণ কম। আর আকর্ষণ কম হলে কি হবে, অণুটা বেশি মুভ করতে পারবে। আর যত বেশি ইলেকট্রন মুভ করবে, আবর্তন করবে, তাদের মধ্যে এই ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হওয়ার প্রবণতা তত বেশি হবে। মাথায় রাখবা, ইলেকট্রন যত বেশি হবে, অণুর আকার যত বেশি হবে, তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন এবং আকার বৃদ্ধি হলে বস্তু স্তরগুলোর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হবে। ফলে ইলেকট্রনগুলো বেশি পরিমাণ ফ্রিলি মুভ করতে পারবে। আর ইলেকট্রনগুলো যত বেশি আবর্তন করতে পারবে, তাদের মধ্যে ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হওয়ার সম্ভাবনা কি হবে ভাই বলো দেখি? তত বেশি হবে। এখন নিউক্লিয়াসের আকর্ষণ যদি বেশি থাকে, তাহলে ইলেকট্রনগুলো তো নিউক্লিয়াস তার দিকে টানতে চাইবে, ফলে ইলেকট্রনগুলো আর ফ্রিলি মুভ করতে পারবে না। আর যদি মুভ না করে, তাহলে কোনো এক অংশে ইলেকট্রন ঘনত্ব বেশি, কোনো এক অংশে ইলেকট্রন ঘনত্ব কম, এইটা হওয়ার সম্ভাবনাও তো ভাই থাকবে না। এই কারণে মাথায় রাখবা তোমরা, অণুর আকার যত বাড়বে ভ্যান ডার ওয়ালস বলের মান তত বাড়বে।
তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো কিনা এখানে বলো। এই কারণেই, হ্যাঁ তৌফিক ওমর নাফিস, থ্যাংক ইউ, তোমরা ঠিক লিখেছো তো, থ্যাংক ইউ। যে এই কারণে আয়োডিনের মধ্যে ভ্যানরস বলের মান বেশির জন্য এটা কঠিন, ব্রোমিন তরল, এই দুটা গ্যাসীয়, তাই এদের স্ফুটনাঙ্কের ক্রম এটা, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। তোমাদের সৃজনশীল প্রশ্ন এখান থেকে প্রশ্ন হয়, এমসিকিউ হয়। তোমরা এখন আমাকে বলো ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ, ফিমা লিখেছো ক্লিয়ার ভাইয়া, মুয়া সরকার লিখেছো বুঝেছি। তাহলে আমি পুরোটা একবার একটু হাইলাইট করে নিই। আমরা আজকে দেখলাম, শেষ হয়নি এখন, আমরা হাইড্রোজেন বন্ধন শুরু করব। যে আন্তঃআণবিক আকর্ষণের রূপ হলো তিনটা, একটা হলো ডাইপোল ডাইপোল আকর্ষণ, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ, আর একটা হলো হাইড্রোজেন বন্ধন। তো ডাইপোল ডাইপোল আকর্ষণটা কি আমরা বুঝতেই পারলাম, পোলার সমযোজী অণুগুলোর মধ্যে যে আকর্ষণ, আর ভ্যান ডার ওয়ালস আকর্ষণটা কি অপোলার সমযোজী অণুগুলোর মধ্যে যে আকর্ষণ। তো ভ্যান ডার ওয়ালস বলটা কিভাবে তৈরি হয়, পোলার অণুগুলোর মধ্যে তো ইলেকট্রন একদিকে চলে যায়, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার থেকে ইলেকট্রন চলে যায়। বাট অপোলার যেগুলো ইলেকট্রন তো দুইটা পরমাণু নিউক্লিয়াসের মাঝেই পরিব্যাপ্ত হয়। এই পরিব্যাপ্ত হওয়ার সময় যদি কোনো একটা মুহূর্তে এক অংশে হুট করে দেখা যাচ্ছে ইলেকট্রন তো বেশি হয়ে গেল, আরেক অংশ কম হয়ে গেল, ফলে ওই অণুটার মধ্যে একটা ক্ষণস্থায়ী ডাইপোলের তৈরি হয়। আর এই ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হওয়ার কারণে যে আকর্ষণটা হয় তাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। এবং আমরা দেখতে পাচ্ছি অণুর আকার যত বড় হবে ভ্যান ডার ওয়ালস বলের মান তত বেশি হবে। এই কারণে আকার বড় হলেই তো ইলেকট্রন বেশি হবে, এবং বৈদ্যুতিক স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হওয়ার কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের প্রতি কম আকর্ষিত থাকবে, তারা ফ্রিলি মুভ করতে পারবে। আর মুভ করলে এই ক্ষণস্থায়ী ডাইপোল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এই ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইপোল আবিষ্ট ডাইপোল। কাকে বললাম আমরা, যে যদি একটা পোলার অণুর পাশে একটা অপোলার অণু থাকে তখন দেখা যায় যে ওই অপোলার অণুটাও এই পোলার অণুর আবেশ প্রক্রিয়ায় পোলারিত হয়ে যায়, তখন এই ধরনের আকর্ষণকে বলি আমরা ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ। সে ডাইপোল ছিল না, কিন্তু এর আবেশ প্রক্রিয়ায় আবেশিত হয়ে গেছে। আর আরেকটা কি বললাম আমরা, লন্ডন বল, যাকে আমরা বলে থাকি আবিষ্ট ডাইপোল আকর্ষণ। অর্থাৎ দুইটা পরমাণু যদি মৌলিক হয়, একই পরমাণু হয়, বা নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে আকর্ষণটা হয়, সেটা হচ্ছে কি, এই যে এর নিউক্লিয়াস ইলেকট্রন আকর্ষণের কারণে এর প্রভাবে এই পরমাণুতে বা এই পরমাণুর প্রভাবে এই পরমাণুতে একটা ক্ষণস্থায়ী ডাইপোলের তৈরি হয়। খুবই দুর্বল এটা সবচেয়ে দুর্বল ডাইপোল, তারপর ডাইপোল আবিষ্ট ডাইপোল, সবচেয়ে দুর্বল হচ্ছে আবিষ্ট ডাইপোল আকর্ষণ। এই ধরনের আকর্ষণকে বলে থাকি আমরা লন্ডন আকর্ষণ বা আবিষ্ট ডাইপোল আকর্ষণ। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে বলো, অপরাধ ব্যাপারটা পরিষ্কার, থ্যাংক ইউ। তো তোমাদের বইগুলোতে বিভিন্নভাবে উপস্থাপন করা আছে ভাই, বুঝছো, আমি চেষ্টা করলাম সবচেয়ে সহজভাবে বিষয়টা উপস্থাপন করতে। আমার বিশ্বাস তোমরা সবাই লিখেছো ক্লিয়ার, তার মানে বুঝতে হবে। 700 চৌধুরী থ্যাংক ইউ ভাইয়া, অপূর্ব প্রামাণিক, ব্যাপারটা পরিষ্কার। নাদিম মাহমুদ ক্লিয়ার, ফারহান ক্লিয়ার, থ্যাংক ইউ। ও আচ্ছা, তারেক রহমান স্বামী লিখেছো এগুলো এসএসসিতে বুঝতাম না, এখন ওইগুলি পরে বুঝতে পারছি। আমাদের এইচএসসির পড়া এসএসসিতেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, সবাই ক্লিয়ার লিখেছ। আচ্ছা ফিমা থ্যাংক ইউ, রিপিট করা ভালো লাগে ভাই। শামসুজ্জোহা ইবনে আজিজ, না ভাইয়া, লন্ডন বলটা সাধারণত যৌগিক অণুর ক্ষেত্রে হয় না, ওই যৌগিক অণুর ক্ষেত্রে সাধারণত আবিষ্ট ডাইপোলটা হতে পারে। সাধারণত এটা মৌলিক অণুর ক্ষেত্রে হয়, কারণ যৌগিক অণুর ক্ষেত্রে তো কম বেশি হয়ে যায় কিছু, স্বাভাবিক। তখন তারা একজন আরেকজনের উপর আর এর উপর তো আবিষ্ট প্রভাবটা অ্যাপ্লাই করতে পারে না। থ্যাংক ইউ, সবাই যখন ক্লিয়ার লিখেছ তাহলে আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। ওকে, এইবার আমরা এই দুইটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। জাস্ট আজকে আমরা হাইড্রোজেন বন্ধনটা শুরু করব, শেষ করতে পারবো না। হাইড্রোজেন বন্ধনের মধ্যে অনেক কিছু আছে, খুবই গুরুত্বপূর্ণ হাইড্রোজেন বন্ধন। আবিষ্ট ডাইপোলের পরমাণুটা দুটা পোলার নাকি অপোলার ভাইয়া? ক্ষণস্থায়ী পোলার, সবগুলোই ক্ষণস্থায়ী পোলার। আবিষ্ট কেন বলছি, এই পরমাণুর আকর্ষণে ওই পরমাণু এবং ওই পরমাণুর আকর্ষণে এই পরমাণুর মধ্যে ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো হাইড্রোজেন বন্ধন, এটাও কিন্তু এক প্রকার ভাই ওই ডাইপোলই আকর্ষণ, এটাও
এক প্রকার ডাইপোল ডাইপোল আকর্ষণ, ঠিক আছে? হাইড্রোজেন বন্ধন এক প্রকার ডাইপোল ডাইপোল আকর্ষণ, সেটা একটু পরেই বুঝতে পারবা। শর্তগুলো কি দেখো, অণুতে অবশ্যই অণুতে অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকবে, প্রথম শর্ত এটা। কারণ হাইড্রোজেন পরমাণুই না থাকলে তোমার হাইড্রোজেন বন্ড কিভাবে ক্রিয়েট হবে? অণুতে অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকবে। হাইড্রোজেন পরমাণুর সাথে তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকবে। তাহলে এক নম্বর শর্ত কি বললাম? অণুতে অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকবে, হাইড্রোজেন পরমাণুর সাথে তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি ভাইয়া, এই যেমন হাইড্রোজেন বন্ধনের শর্ত আমি শুধুমাত্র 3টা শর্ত লিখে দিচ্ছি। তোমাদের অনেক বইয়ে তোমরা অনেকগুলো শর্ত দেখতে পাবা। তোমরা অনেক দিন ধরে ক্লাস করছো, এই বিষয়টা রিয়ালাইজ করছো কিনা বুঝতেছি না ভাইয়া। আমি কিন্তু চেষ্টা করি তোমাদের সামনে বিষয়গুলো খুব সহজভাবে উপস্থাপন করতে। ওকে, হ্যাঁ, যোজনী বন্ধন আসবো ভাই আমরা। আচ্ছা, তাহলে দেখো কি বললাম, অণুতে অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকবে, হাইড্রোজেন পরমাণুর সাথে তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকবে। তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর আকার ছোট হবে। এই 3টা হলো আমাদের গুরুত্বপূর্ণ শর্ত। কি কি বললাম? হাইড্রোজেন পরমাণু থাকবে, অবশ্যই অণুতে হাইড্রোজেন পরমাণু থাকবে, হাইড্রোজেন পরমাণুর সাথে তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকবে, তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর আকার ছোট হবে। ওকে ওকে, এইবার আগে তাহলে দেখি আমরা হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে। দেখো, পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন, তারপর কে অক্সিজেন, তারপর কে ক্লোরিন, তারপর কে নাইট্রোজেন। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যেদিন তোমাদের তড়িৎ ঋণাত্মকতা পড়িয়েছিলাম সেদিন এই সিরিজটা লিখে দিয়েছিলাম। ওই যে ফোকলোর না, বাংলা সাবজেক্টে সিআই পুলিশ আছে বড়ই শেয়ানা, এর আগের ক্লাসে একদিন লিখে দিয়েছিলাম। তাহলে ধরো ফ্লোরিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, তার মানে আচ্ছা পরে আসতেছে মানেগুলো। হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? পানি। হাইড্রোজেন সিএল এর সাথে যুক্ত হয়ে কি করবে? HCl। হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? অ্যামোনিয়া। তো মজার ব্যাপার হলো এই এমসিকিউটা চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্ভবত 5-6 সেশনে দিয়েছিল। নিচের কোন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই? তাহলে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় তোমাদের দেওয়া হয়, কোন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই? পানি। সি নাম্বার হচ্ছে HCl, ডি নাম্বার হচ্ছে অ্যামোনিয়া। পরীক্ষায় এমসিকিউ দেওয়া হলো কোন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই? তোমরা কেউ কি গেস করতে পারবা ভাইয়া? নাফিস, তৌফিক ওমর নাফিস, মাঝখানে একটা বাদ পড়ে গেছে ভাইয়া। ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, ফোকলোর না বাংলা সালফার। তৌফিক তোমার ভুল হয়ে গেছে ভাইয়া, এইটা হবে সিরিজ। ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, ব্রোমিন, সালফার, কার্বন, আয়োডিন, ফসফরাস, আর্সেনিক, বোরন, সিলিকন, অ্যান্টিমনি। এইটা হচ্ছে সিরিজ, ঠিক আছে? ফোকলোর না বাংলা সাবজেক্টে সিআই পুলিশ আছে বড় শেয়ানা। এইটা হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতার সিরিজ,
ঠিক আছে, এইটা। আচ্ছা, তোমরা দেখো, খেয়াল করো যে পরীক্ষা যখন প্রশ্ন দিলাম দেখো যে কোনটির মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, তোমরা গুণহারে উত্তর করেছ ডি নাম্বার। তোমাদের কথার অবশ্যই লজিক আছে। লজিক এই জন্য যে ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন এই চারটা পরমাণুই তীব্র তড়িৎ-ঋণাত্মক, চারটা পরমাণুই তীব্র তড়িৎ-ঋণাত্মক এবং চারটা অণুর মধ্যেই হাইড্রোজেন বন্ধন আছে, এটা সঠিক। কিন্তু তোমরা এমসিকিউ প্রশ্নে জানো, লেখা থাকে খাতায় সঠিক অথবা সর্বোৎকৃষ্ট উত্তরটি পূরণ করো। কি বললাম? সঠিক অথবা সর্বোৎকৃষ্ট উত্তরটি পূরণ করো। তো তোমরা নিশ্চয়ই সেক্ষেত্রে ভাববা যে সবার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকলেও নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা যেহেতু এই চারটার মধ্যে সবচেয়ে কম, তাহলে এর হাইড্রোজেন বন্ধনটা তো দুর্বল হবে। তাহলে কোনটার মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, তাই তোমরা উত্তর ডি নাম্বারটা পূরণ করেছো। তোমাদের যুক্তি একদম ঠিক আছে, কিন্তু উত্তর হয়নি। তোমরা এখানে নিশ্চয়ই ভাইয়া শর্তে দেখেছ যে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তে দেখেছ, কি দেখেছ? হাইড্রোজেন পরমাণু থাকবে, তার সাথে তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু যুক্ত থাকবে এবং তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণুর আকারটা ছোট হবে, ছোট হবে। খেয়াল করো তোমরা এখানে ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, এই ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন সবাই কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌল, কিন্তু ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়া সত্ত্বেও এর আকার অনেক বড় হওয়ার কারণে HCl এর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, অর্থাৎ উত্তর হবে HCl। কেন হচ্ছে না হচ্ছে এগুলো সব বুঝাবো আমি, কারণ হাইড্রোজেন বন্ধন থেকে হিউজ পরিমাণ সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন তোমাদের হয়। উত্তর হবে ভাইয়া HCl। আপাতত তোমরা বলো কেন হচ্ছে না হচ্ছে, সব ব্যাখ্যা দিব আমি। আপাতত বলো, আমি যে তিনটা শর্ত লিখেছি, এই যে তিনটা শর্ত লিখেছি, সেই তিনটা শর্তের আলোকে বললাম আমি যে HCl এর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, কারণ Cl এর আকারটা হচ্ছে বড়। এই কারণে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু বলো, প্লিজ একটু বলো, প্লিজ একটু বলো ভাই। আচ্ছা, রাফিউর বাসার সাউন্ড লিখেছো, বুঝেছি, ঠিক আছে। মেহরাব ওপি ক্লিয়ার, থ্যাংক ইউ। রুবেল হাসান, আমি ডি ভেবেছিলাম। আচ্ছা, এখন বুঝতে পেরেছো। সাবরিনা এই আইডি থেকে জয়েন করছো, ক্লিয়ার কিনা ভাইয়া? থ্যাংক ইউ। সবাই তোমরা ক্লিয়ার লিখেছো। এখন শোনো, অত শত মনে রাখবা না। হাইড্রোজেন যদি মাথায় রাখবা, হাইড্রোজেন যদি, এটা মনে রাখলেই হবে, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন ফোনের সাথে, হাইড্রোজেন ফোনের সাথে যুক্ত থাকলে, হাইড্রোজেন ফোনের সাথে যুক্ত থাকলে, হাইড্রোজেন ফোনের সাথে যুক্ত থাকলে হাইড্রোজেন বন্ধন গঠন করে, হাইড্রোজেন বন্ধন গঠন করে। হাইড্রোজেন ফোনের সাথে যুক্ত থাকলে হাইড্রোজেন বন্ধন গঠন করে। তোমরা নিশ্চয়ই ভাবছো ফোনের সাথে যুক্ত থাকলে আবার কি জিনিস, তাই না? ফোনের সাথে এই যে FON, ফোন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, মাথায় রাখবা। হাইড্রোজেন শুধুমাত্র ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনটা পরমাণুর সাথে যুক্ত থাকলেই শুধুমাত্র হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এই জন্য আমি লিখে দিয়েছি কি, ক্লিয়ার ভাই? তাহলে এটা মাথায় থাকবে, আর কোনো চিন্তা করবা না, তড়িৎ-ঋণাত্মক আকার কিচ্ছু চিন্তা করবা না, যে হাইড্রোজেন শুধুমাত্র এই তিনটা পরমাণুর সাথে যুক্ত থাকলেই হাইড্রোজেন বন্ধন গঠন হবে। তাই আমি সংক্ষেপে লিখে দিয়েছি ফোনের সাথে, ফোনের সাথে যুক্ত থাকলে। বিষয়টা এরকম, শোনো, কেন হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুর আকার ছোট হয়, কেন ছোট হতে হয়? শোনো, ধরো রাস্তায় তুমি যাচ্ছ, তোমার চেয়ে, ধরো একটা ছেলে রাস্তাতে যাচ্ছে, তার চেয়ে অনেক বেশি বয়সের একটা মেয়েকে সে দেখেছে, মেয়েটা খুবই সুন্দরী, তাকে তার খুব পছন্দ হয়েছে, তার প্রতি পছন্দ হলেও ওই পরিমাণ আকর্ষণ সে অনুভব করবে না, কারণ সে জানে তার সাথে তার যুক্ত হওয়া সম্ভব না, কারণ সে আকারে অনেক বড়, মানে তার চেয়ে বয়সে অনেক বেশি।
হাইড্রোজেনের ব্যাপারটাও সেরকম। হাইড্রোজেন খুবই ছোট একটা পরমাণু, তো তাই বেশি বড় আকারের পরমাণুর সাথে ও আকর্ষণ অনুভব করে না। এই জন্য তড়িৎঋণাত্মকতা বেশি হলেও, সুন্দরী বেশি হলেও, যদি বড় হয়ে যায় বেশি বয়সে, তার প্রতি হাইড্রোজেন আকর্ষণ অনুভব করে না। এই কারণে হাইড্রোজেন বন্ধনের গঠন হয় না। তো আজকে আমি শুধু তোমাদের হিন্টস দিলাম ভাইয়া। আমরা আজকে আন্তঃআণবিক আকর্ষণ তিনটা রূপ, ডাইপোল ডাইপোল আকর্ষণ, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ জিনিসটা কি আমরা দেখলাম। ভ্যান ডার ওয়ালসের দুটো রূপ আছে, ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ আর আবিষ্ট ডাইপোল আকর্ষণ, যাকে আমরা লন্ডন বল বলে থাকি। এবং এই যে হাইড্রোজেন বন্ধনের শুধু প্রাথমিক রূপটা দেখলাম। আগামী ক্লাস, পুরো ক্লাস জুড়ে হবে এই হাইড্রোজেন বন্ধন নিয়ে। কিছু করার নেই ভাই, বুঝছো? এমন একটা অধ্যায় আর এমন একটা টপিক দিয়েছে না, এবার ঢুকলে আর বের হতে পারি না। তো সামনে ক্লাস, অর্থাৎ সামনে ক্লাসে হাইড্রোজেন বন্ধন থাকছে আমাদের। তো এই হাইড্রোজেন বন্ধন নিয়ে আমরা সামনে পুরো ক্লাস বিস্তারিত আলোচনা করব। ওকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।